আসসালামু আলাইকুম। উপন্যাস অবরুদ্ধ নিশীথ পর্ব ৮। লেখনীতে তেজস্মিতা মুর্তজা। আরমিন। অন্তু পেছন ফিরে তাকালো। জয় হাসলো তার নিজস্ব ভঙ্গিতে। তোমায় একটা চুমু খেতে ইচ্ছে করছে খুব। অন্তু চোখ বুজে গাঢ় শ্বাস ফেলল। ছ্যাঃ, রাখছো কেন? মামা, একটা বিয়ে করাই দে না। তার কোনো মেয়েই পছন্দ হয় না, কিন্তু আমার তো বয়স হয়েছে। চট করে হেসে ফেলল কথার মাঝেই। আচ্ছা যাও, এখন চুমুটুমু বাদ। বিয়ের পর মন ভরে চুমু খাবো, ঠিক আছে? অন্তু ঘৃণায় মুখ ফিরিয়ে নিল। জয়ের ভয়ে পেছনের ছেলেরা জোরে হাসতে না পেরে সবগুলো মুখে রুমাল চেপে ধরেছে। জয় ঘাড় ঘুরিয়ে তাকালো। হাসতেছিস কেন? আমার প্রেমিকাকে আমি চুমু খাই অথবা এখানেই। উপভোগ কর শালা, উপভোগ কর, হাসবি না, নো হাসাহাসি। অন্তু চলে গেল। জয় হাতের তালু উঁচিয়ে ধরল। আরে কথা তো শুনে যাও। কথা অসম্পূর্ণ রেখে জোরে শব্দ করে গা কাঁপিয়ে হেসে লুটিয়ে পড়ল জয়। প্রাণখোলা হাসি হাসছে সে। পা বাঁকিয়ে কুজু হয়ে দুই হাঁটুতে হাত রাখল। হাসি থামছে না ওর। ছেলেরা দেখলো জয়ের মন খোলা অট্টহাসি। ওরা হেসেও ফেলল। কোনো মানুষই একক রূপী হয় না, সবাই ক্ষেত্রবিশেষ একাধিক রূপ থাকে। জয়েরও আছে একের অধিক ভিন্ন ভিন্ন রূপ। অন্তুকে জ্বালাতে পেরে যে সে পরিতৃপ্ত। অন্তুর বিরক্তি তাকে আনন্দ দিচ্ছে। এই হাসি তারই বহিঃপ্রকাশ। অন্তুর কান অবধি পৌঁছালো সেই হাসির আওয়াজ। জয় ঠোঁটে সিগারেট চেপে লাইটার চাইল কবিরের কাছে। ভাই, আপনি কি মেয়েটারে সত্যিই? গম্ভীর মুখে চোখ নামিয়ে তাকালো জয়। নিজের কাজে কাজ রাখ যা। আলিম ঠোঙা ভরে গাছের পেয়ারা এনেছে জয়ের জন্য। জয়ের পছন্দ পেয়ারা। পথে হাঁটতে হাঁটতে পেয়ারা বন্টন করলো সবাইকে। পথে যেসব জুনিয়রদের সাথে দেখা হলো ওরা সালাম দিয়ে হাত মেলাতে এলো, সকলকে দিল একটা একটা করে। এক মেয়ের ওড়না গলার সাথে ফাঁসির দড়ির মতো পেঁচানো। জয় একবার আপাদমস্তক দেখে বলল, গলার দড়িটা হয় খুলে ফেলো অথবা গায়ে রাখো। ফাঁসটাস লেগে মরে গেলে সেই দোষও আমার হবে। লোকের ভেতরে আমাকে দোষারোপ করার জীবাণু ছড়িয়ে গেছে। আদারওয়াইজ আমার আবার মুখ ভালো না, সাথে চোখ তো আরও খারাপ। আজুবাজু কিছু বললেই নেতাগিরির নাম বদনাম হবে। ধরো পেয়ারা খাও। শহীদ মিনার চত্বরের সিঁড়িতে বসলো। আশেপাশে মেয়ে ছেলেরা বসে হাসাহাসি করছিল। একে অপরের গায়ে ঢলে পড়া হাসি। জয় ঠোঁট থেকে সিগারেট নামিয়ে চোখ উঠিয়ে তাকালো একবার সেদিকে। থমথমে হয়ে উঠল আশপাশ। মাথা নিচু করে সালাম দিয়ে উঠে চলে গেল সবগুলো সেখান থেকে। শেষ অবধি জয়ের ভাগে পেয়ারা জুটল না। রোজ হয় তার সাথে এমন, বিলাতে বেলাতে নিজের পাত খালি। সবাই একজোটে নিজেদের পেয়ারা এগিয়ে দিল জয়ের দিকে। জয় স্বাভাবিক ভঙ্গিতে ঘাড় নাড়ল। খা তোরা, খাবো না আমি। ভাই, কাতর স্বরে একযোগে ডেকে উঠল সবাই। জয় বিরক্ত হলো। এক একটা তো দেখতেছি সুপার ড্রামা কুইনের মেল ভার্সন। পেয়ারার বদলে অমন করে কলজে কেটে দাও দেখি সম্বন্ধীর চ্যাংরারা। 4 আনা পিস পেয়ারা খা তোরা, আমার লাগবে না। পারলে একটা মিষ্টি স্বাদের বেশি করে জর্দা মেরে পান কিনে দে, চিবই। কবির একটা দারুণ কাজ করলো। নিজের হাতের পেয়ারাটা জয়ের হাতে ধরিয়ে দিয়ে দৌড়ে ডান দিকে গেল। যে মেয়েটাকে জয় পেয়ারা দিয়েছিল সে তখনও দাঁড়িয়েছিল। তার কাছে গিয়ে বলল, পেয়ারা দাও। মেয়েটা অবাক হলো, বুঝলো না, বলল হুম। কবির পেয়ারাটা কেড়ে নিল। দৌড়ে এলো দলের কাছে। কিছুক্ষণ কেউ মুখ বন্ধ করলো না, কথা বলল না। খানিক সময় যেতেই সবগুলো হুহা করে হেসে উঠল। রাহাত কাঁধ থাপড়ায় কবিরের। মামা, কি কামড়া করলি? কেড়ে নিয়ে চলে এলি? ভাই, তোকে আমি এবছর সেরা পেয়ারা ফেরত অ্যাওয়ার্ড দেব। সাথে থাকবে 2 বালতি পেয়ারা ভাজি এবং পেয়ারার হালুয়া। কবির গম্ভীর মুখে বলল, ভাই একটা ডাউট, আপনি আসলে যদি মেয়েটাকে ভালো না বাসেন তাইলে? জয় চোখ তুলল। আমি যা বলি করি তা যে কোনো মেয়ে ভয় পেয়ে হোক আর ভালো লেগে সায় দিত, মিঠে কথা বলতো, আর চোখে তাকাতো, দেখতো আমায়, লজ্জা পেত। যে লজ্জায় লজ্জা না থাকে, আসলে নির্লজ্জতা। 2-1 দিন গেলে গা ঘেঁষত, এরপর আমার মনোযোগ পাওয়ার চেষ্টা করত। এসব যে কোনো মেয়েই করত, ভয়েই হোক অথবা ইচ্ছে করে। ওদেরকে জ্বালানোর কিছু নেই। সুতো না টানতেই গায়ে আছড়ে পড়া খানিক সব। ওদের জ্বালালে বিরক্ত হতো ওরা, বা সেটা কি জ্বালানো হতো না নিজের ব্যক্তিত্ব আর পদের নাম বিসর্জন দেয়া হতো। ঠিক কথা ভাই। ভার্সিটি ক্যাম্পাস ফাঁকা। জয় সিগারেটে টান দিল আরেকটা। আরমিন সেরকম? না ভাই,
আমার আচরণ, কাছে যাওয়া, কথা বলা সবেতে ওর গা চিটমিট করে ওঠে। ঠিক যেমন ধর ফুটন্ত বালুতে মুড়ির চাউল যেরকম। আর এখানেই মজাটা, তুই জানিস না আমি ওর সামনে গেলে ও ঠিক কতটা অস্বস্তি আর ঘৃণা নিয়ে আমার সামনে দাঁড়িয়ে থাকি। ধরে নে একটা আজাব আমি ওর কাছে। আসলে ওকে বিরক্ত করার ইন্টারেস্টটা এখানেই। কিন্তু ভাই, জয় হাসলো। রাহাত, ছাড় দেয়া আর ছেড়ে দেয়াকে গুলিয়ে ফেলিস না বাপ। ছাড় দিয়ে রেখেছি, সুতো আমার হাতে। সুতো জড়াতে শুরু করলে হুড়মুড়িয়ে এসে আমার খপ্পরে পড়বে। ও আমাকে চ্যালেঞ্জও করেছে জানিস। আর কাউকে কিছু বলতে দিল না, কবিরের দিকে তাকালো। এ অমলেট, গিটার দে আমার। ওর কোলে গিটার তুলে দিল কবির। তাতে টুংটাং সুর তুলে বজ্রকণ্ঠে গলা ছেড়ে চেঁচিয়ে গেয়ে উঠল, ধরো কলকি মারো টান, গাঞ্জা বাবার আসে কান, ময়রা গেলে সঙ্গে কিছুই যাবে না। গা দুলিয়ে হেসে ফেলল নিজেই। ছেলেদের অবস্থাও বেকায়দা। জয় গিটার নামিয়ে রেখে সিঁড়ির দিকে ঝুঁকে বসল। গা কাঁপিয়ে হাসছে, হাসির দমকে শরীর দুলছে তার। ছেলেরা ভীষণ ভক্ত জয়ের, নেতা নেতা ভাব, সভ্যতার বড় অভাব। সামনে দিয়ে একটা ছেলে হেঁটে যাচ্ছিল। জয় ডাকলো, এই শোন, এদিকে আয়। ছেলেটা এসে দাঁড়ালো। জয় আগাগোড়া চোখ উপর নিচ করে দেখলো একবার। প্রশ্ন করলো, নাচতে পারিস? ছেলেটা বোকার মতো চেয়ে আছে। জয় বিরক্ত হলো, নাচতে পারিস নাকি? ছেলেটা না বুঝে বোধহয় ঘাড় নাড়ল। জয় জিজ্ঞেস করলো, কি কি নাচ পারিস? কথা শেষ করে কবিরের দিকে কাঁধ ঝুঁকিয়ে চিবোতে চিবোতে বলল, আজকাল খুব সুরসুরি টের পাচ্ছি, ভেতরে আগুন বেড়ে গেছে। কবির অদ্ভুত হাসলো, ভাই কি কন না কন, দিনের বেলায় কেমনে কি, রাতে একটা ব্যবস্থা হবে না হয়। ভ্রু জড়ালো জয়, দিনের বেলা সুরসুরি ওঠা যাবে না নাকি? এখন বুঝতেছি মানুষ বিয়ে কেন করে, দিন হোক বা রাত, যখন তখন ফুল টাইম। ভাই, আপনিও জীবনে বিয়ে শাদী করবেন? মানে আপনার হাবভাব দেখে কিন্তু কোনোদিন মনে হয় না যে আপনি বিয়ে করবেন। কথা খারাপ বলিসনি তুই, আমিও ভাবছি কয়দিন ধরে তোকে একটা বিয়ে দেব, এরপর বউটাকে আমি আর তুই ভাগ করে নিব। ভাগাভাগি এক মহৎ মানসিকতার পরিচয়। সবে মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। সপ্তাহে 3 দিন তোর, 3 দিন আমার, বাকি শুক্রবারটা আমার বোনাস। রাহাত হেসে গড়াগড়ি খাই, ভাই বউ ওর, কিন্তু বোনাস আপনি কেন পাবেন? বিয়ে কে দেবে হে শালা? যেই ফকিরের সিন্নি খাও সেই ফকির চেনো না? তোর মনে হয় কবিরের জীবনে বিয়ে হবে আমি না সুপারিশ করলে? ভাই, কিন্তু আপনি বিয়ে করবেন না কেন? জয় পেয়ারাতে কামড় দিল। পুরুষ 2 প্রকারের, এক বিবাহিত, 2 জীবিত। তবে বেশি দিন বেঁচে থাকা ঠিক না। বেঁচে থাকার কোনো টেস্ট নেই। থু। ভাই, তার মানে পুরুষ বিয়ে করলে বেঁচে থাকে না? জয় মাথা নাড়ল, চান্সই নেই। নজর ঘুরিয়ে সামনে দাঁড়ানো ছেলেটাকে বলল, একটা জম্পেশ বেলি ডান্স দে তো, নাচ। কবির ফিসফিস করলো, ভাই ও তো বেটা মানুষ, ওর বেলি ডান্সে আপনার আগুন কেমনে নিবব? ঠোঁট থেকে সিগারেট নামিয়ে জয় ছেলেটার দিকে অতিষ্ঠ নজরে তাকিয়ে আঙুলে তুড়ি বাজিয়ে তীব্র বিরক্তি নিয়ে সামনের রাস্তার দিকে আঙুল ইশারা করলো, এ যা ভাগ এখান থেকে, যা সামনে থেকে সর। শোন, আবার যাইয়া ওপর মহলে কমপ্লেইন করবি না। এটা র্যাগনারে পাগলা, আমার ভালোবাসা, আমি আছি কিছুদিন। আর বদনাম ভাল লাগে না আজকাল, বয়স হচ্ছে তো। প্রফেসর এদিকে এগিয়ে আসছেন। জয় উঠে দাঁড়িয়ে আরেকটা লম্বা টান দিল সিগারেটে। স্যার যখন একদম সামনে এসে দাঁড়ালো, তার মুখের সামনে একবার ধোয়া ছেড়ে তারপর তা মাটিতে ফেলে জুতো দিয়ে চেপে দাঁড়িয়ে সালাম দিল। সালাম স্যার, কি অবস্থা? তোমার কি অবস্থা? হাত দুটো মাথার ওপর তুলে অলস ভঙ্গিতে বলল জয়, বিন্দাস চলছে। নাক কুচকালেন প্রফেসর, কি করছো আজকাল? যা করছি। আপনি স্যার মানুষ, বলা ঠিক হবে না। আপনাদের একটা ইজ্জত আছে না? এত রং তামাশা আর ভালো থাকা থাকি আসে কোত্থেকে? মাথার ওপর থেকে হাত নামালো জয়, ভালো থাকা একটা পেশা স্যার। পেশা? প্রফেসর স্যার কপাল কুচকালেন। মাথা নাড়ল জয়, জি স্যার, পেশা। তাই নাকি? স্যার রেগে যাচ্ছেন। জয় তাতে লম্বা হাসলো, হ স্যার, এই পেশায় দরকার যা ইচ্ছে তা করার ক্ষমতা আর মন মানসিকতা। যখন যা ভালো লাগবে, যাতে আনন্দ এবং মজা পাওয়া যাবে, তা করার সাহস এবং পাওয়ারটুকু থাকলে অলওয়েজ ভালো থাকা যায়। সেটা খারাপ অথবা ভালো, এই চিন্তা করলে আপনি এই পেশার যোগ্য না। তাইলে আপনাকে ওই মাল গেলে ডিপ্রেশন কাটাতে হবে। তোমার কাছে এই পেশা আছে বলে তুমি মাল গেলো না, সিগারেট টানো না। ওটা তো স্টাইল স্যার, জোয়ান ছেলে পেলে আমরা। রাত হলে 2-1 প্যাক মাল পেটে না ফেললে চলে। এবার চূড়ান্ত রাখলেন স্যার, বজ্জাত ছেলে, তোমার সাথে কথা বলাই উচিত হয়নি আমার।
এমন ভাব করছেন যেন আজকেই প্রথম অনুচিত কোনো কাজ এবং শব্দের সাথে পরিচয় হলো আপনার। দিনে কয়টা উচিত কাজ করেন? যেসব কাজ করেন আপনি, আমিও অত খারাপ না। মুখ খুলায়েন না স্যার, বদনাম করছেন মুখের ওপর। এদিক ওদিক তাকাচ্ছে আর কথা বলছে জয়। এটা তার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। কোনো সময় চোখের চাহনি এবং ঘাড় স্থির থাকে না, পাখির মতো তাকিতুকি চলতে থাকে। প্রফেসর জিজ্ঞেস করলেন, কবে এসেছো ঢাকা থেকে? আবার ঢাকা ফেরার সময় হয়ে এলো। আপনি আসার কথা বলছেন? পরীক্ষা কবে? পরশুদিন যাব। পাখিদের মতো চোখের চাহনি এবং ঘাড়টা সর্বক্ষণ ছটফটি চঞ্চল বেপরোয়া জয়ের। প্রফেসর বললেন, ভালো হও, বখাটে হচ্ছ দিন দিন। একটা বিয়ে দিয়ে দেন, তাইলে ভালো হয়ে যায়। তোমাকে মেয়ে দেবে কে? এমন ভাব নেই দেশে আমার জানা মতে। দিনকে দিন যা হাবাতে হচ্ছ, এক নম্বরের ম্যানার্সলেস তুমি। জয় সোজা হয়ে দাঁড়ালো, নাক শিউরালো। দিলেন তো মুডটার আব্বা আম্মা করে। ম্যানার্স কি জিনিস? হোয়াট ইজ ম্যানার্স? সেটা খাই না গায়ে মাখে। ম্যানার্স আর আমি একসাথে? এই অসম্ভব বাক্যটারে উচ্চারণ করার খুব দরকার ছিল আপনার এই মুহূর্তে? যান যান, কোথায় যাচ্ছিলেন যান। আপনার উদ্দেশ্যে সম্মান দেখিয়ে আবার সিগারেটটা ফেলে দিলাম। 18 টাকা একটা সিগারেটের দাম। গম্ভীর মুখে তাকালেন স্যার, শুধরাবে না? এগিয়ে গেলেন প্রফেসর। জয় আনমনেই বলল, শুধরালে কি আপনার মেয়ে বিয়ে দিবেন আমার সাথে? স্যার পেছন ফিরলেন, কচু দেব। জয় স্যান্ডেলের ফিতা লাগাতে লাগাতে মুখ না তুলেই বলল, লাগবে না, ওটা আপনি জুস করে খাইয়েন, পেট কমবে। আমার অ্যালার্জি আছে, গা চুলকায়। স্যার কপালে হাত ঠুকলেন। কবির জিজ্ঞেস করলো, কি করবেন ভাই এখন? তুলি শ্বশুরবাড়ি যাব, কোয়েলকে আনতে যাব। সীমান্তশালা চুলকানি বাড়ছে, ভালো একটা মলম কিনে নিয়ে গিয়ে একটু লাগিয়ে দিয়ে আসি। জনসেবা করাই তো আমার কাম। ভাই মায়েরেন না ওরে, সামনে কিন্তু নির্বাচন। হামজা ভাই জানলে আমি শেষ। নতুন একটা বাছাই অনুষ্ঠিত হবে আবার, কিন্তু জয় তাতে অংশগ্রহণ করবে না। হামজা জয়কে বলেছিল, আমার পদটা তুই নে, নমিনেশন পাইয়ে দেব আমি। জয় জানিয়েছে, শখ নেই, এই পদই ভারী পড়তেছে আমার উপর। এইটাই কখন জানি অন্য কারো ঘাড়ে চাপিয়ে দিব নে। মালটাল খেয়েছিস? মাথা ঠিক আছে? পদ কি মুড়ির মোয়া তোর কাছে? ভাই, ভালো হওয়া সহজ কাম, ঠিক ততটাই কঠিন হলো ভালো হওয়ার নাটক করাটা, যেটা আমাকে ছাত্রনেতা হিসেবে প্রতি মুহূর্তে করতে হচ্ছে। কোনো রকম অসভ্যতা, অশালীনতা, উশৃঙ্খলতা চলবে না। শালামার্খা কথা একখান। কেন আমি যদি আসলে ভালো না হই, তাইলে আমি নাটক করব কে? তাও আবার বিনা পয়সায়। আমি ভালো না, তবুও মানুষের মনোরঞ্জনের জন্য নাটক করতে হবে। যাত্রাপালা, জোকার আমি? এসব ভারী নাম, ভালো মানুষের পদক, কর্তব্যপরায়ণতা, এসব গা চুলকানি আছে আমার। তবুও শুধু রয়ে গেছি ক্ষমতা হাতে রাখার জন্যে, নয়তো এই পদ আমার সাথে যায় না, তুমিও জানো। হামজা গম্ভীর চোখে তাকালো। হামজার চোখের মনি আলকাতরার মতো কালো রঙা, তাতে যেন চোখের দৃষ্টি আরো সুচালো লাগে দেখতে। জয় বোঝানোর মতো করে বলল, ছ্যাঃ, আমার কথা বোঝার চেষ্টা করেন না কেবা। আমি আমার স্বাধীনতা হারিয়ে ফেলছি এই দায়িত্ব পালনে। নেতার মেলা গুণ থাকা লাগে, আমার নাই। প্রতিদিন আর্মিন আমার সাথে যা করে যাচ্ছে, তুমিই কও কেন সহ্য করতে হইতেছে? আমি চাইলেও কোষে 4টা থাপ্পড় লাগায়ে কানে ঝিঝি ডাকাতে পারি না, মন ভরে বকতে পারি না শালিরে, কারণ আমি ছাত্র দলের লিডার। আমার হামজা এ ব্যাপারে কিছু বলল না, সতর্ক করল, বাড়ি থেকে বের হবি না, হলে কি? হামজা শীতল চোখে তাকালো। এ কথার খেলাপি হলে নিজের হাতে হাঁটুর হাড় ভাঙবো আমি তোর। মাঝারের ছেলেরা 3 বেলা নজর রাখছে বাড়ির ওপর। তোর ভাবি ওই বাড়ি যাবে বলে জিদ ধরে বসে আছে। বিকেলে সম্মেলন আছে, একটা হাঙ্গামা হবেই হবে। সাবধান করলাম, বাইরে যাস না। জয় ঘড়ি দেখল, 10টা বাজছে বেলা। ছাদে গিয়ে কবুতরের খাবার দিয়ে 2টো কবুতর ধরে আনলো কচি দেখে। তরুকে ডেকে বলল, পাতলা ঝোল রান্না করতে বলবি, মামি আর আমি খাবো। মামি শরীর ভালো? এখন ব্যথা কম। আপনি কোথায় যাবেন? হামজা ভাই কিন্তু বের হতে নিষেধ করেছে। আমি গিয়ে বলে দেব আপনি বের হচ্ছেন। জয় চোখ বুলালো তরুর উপর। ভাড়ায় চালিত? হামজা ভাই ভাড়া দেয় তোরে আমার পেছনে লেগে থাকতে? কানটা 2 চড়ে গরম করে দেব, সম্বন্ধীর চেংড়ি। হামজা রুমে এলো। রিমি বিছানার ওপর বসে আছে, গায়ের ওড়নাটা পরিত্যক্ত হালে বিছানায় পড়ে আছে, খেয়ালহীন উদ্ভ্রান্তের মতো বসে আছে। হামজা গিয়ে বসলো সামনে। সকাল থেকে খাওনি কেন কিছু?
আপনার পয়সায় কেনা কিছু খাওয়ার রুচি আসছে না। হামজা চরম ধৈর্যশীল পুরুষ, তবুও যেন ধপ করে আগুন লেগে গেল ভেতরে। তা গিলেও ফেলল মুহূর্তে। হাসলো অল্প। তাহলে কার পয়সায় খাবে? স্বামীর পয়সায় তো খেতে হবে তোমাকে। আপনি স্বামী, হিসেবে তো তাই আসে। ওই হিসেব ভুল ছিল, তাই নাকি? তো এখনকার নতুন সঠিক হিসেবটা কি? আপনি জানোয়ার, জঙ্গলি পশু, অত্যাচারী, ক্ষমতালোভী কুকুর। আমি আব্বুর কাছে যাব, যখন বলেছি তখন যাবই। আপনি জানেন আমার জেদকে। আপনাকে চেনাতে ভুল ছিল অনেক। হামজা নিজে উঠে গিয়ে খাবার আনলো। তার রিমির সামনে রাখতেই প্লেট ধরে গায়ের জোর দিয়ে ছুঁড়ে ফেলল রিমি। হামজা তাকিয়ে দেখলো একবার প্লেটটা। রশিদা খালা দৌড়ে এলেন। প্লেট উঠাতে গেলে হামজা বলল, রশিদা তাকালেন। হামজা দুধারে মাথা নাড়ালো। আপনি যান, যে হাত থেকে পড়েছে ওই হাতই উঠাবে। সমস্যা নেই, আপনি যান। রিমিকে জিজ্ঞেস করলো, কি করবে ওই বাড়ি গিয়ে? দেখব নিজের চোখে। আপনার মতো জানোয়ারের হাত কোনো বাড়িতে পড়লে সেই বাড়ির হাল কি হয়? চুরমার হয়ে যায়। তা দেখে কি হবে? ফুঁসে উঠল রিমি। আপনার একটুও আফসোস নেই এসব নিয়ে? অভ্যাস নেই আফসোস করার। আমি নিজের কাজে কোনোদিন আফসোস করিনি রিমি, সেটা যতই নিকৃষ্ট কাজ হোক না। আমাদের কাজই বিতর্কিত, এটা পলিটিক্সের পলিসি। রিমি ডুকরে উঠল। হামজার বুকে কঠিন দুটো ঘুষি মারল। চোখের সামনে থেকে যান, আপনাকে সহ্য হচ্ছে না আমার। যা করছি দলের প্রয়োজনে। তোমার চাচা আমাকে মারতে চাইলে ভালোভাবে মিটিয়ে নিতাম, কিন্তু সে আমার দুর্বলতা খুঁজে বের করে সেখানে আঘাত করছে বারবার। এটা ভয়ঙ্কর রিমি। যে তোমাকে নয় বরং তোমার দুর্বলতাকে টার্গেট করে, সে তোমার জন্য জাহান্নামের মতো ভয়ানক। আমার ক্ষতি করার চেষ্টা করছে গোপনে, অথচ প্রকাশ্যে আর খারাপভাবে জয়ের দিকে হাত বাড়াচ্ছে। একবার ট্রাক চাপা দিয়ে পরের বার ছুরির আঘাত করি। মাঝারের প্রাপ্য ছিল যা, তা পেয়েছে ও। এ নিয়ে তুমি বেশি বেশি করছো। পছন্দ হচ্ছে না ব্যাপারটা? ঝরঝর করে কেঁদে উঠল রিমি। আপনি বন্দুক চালাতে জানেন? জানা ছিল না আমার। হাস্যকর। হামজা ঠোঁট বাঁকিয়ে অদ্ভুত ভয়ানকভাবে হাসল। আমি বন্দুক চালাতে পারি না? এটা তোমার ফ্যান্টাসি রিমি। তুমি আমাকে এক ভদ্রলোক হিসেবে ভাবতে চাও, বাস্তবে যা আমি নই। আপনাকে নিয়ে আমার ধারণাগুলো কাচের মতো খান খান হয়ে গেছে। আপনার পিস্তল এই 2 বছর বাদে সেদিন দেখলাম কার্বার্ডের গোপন সিন্ধুকে তোলা। কেন হামজা এসব লুকোনো রূপ কেন রেখেছেন নিজের মাঝে? হামজা শক্ত হাতটা রিমির কোমল গালে রাখলো। আরও আছে, যেসব ধারণ করতে তোমাকে কঠিন বেগ পেতে হবে। এখন থেকে প্রস্তুত হও, নয়তো সেসব সহ্য করতে পারবে না। রিমি অবাক হয়ে কিছুক্ষণ চেয়ে থেকে বলল, আমার ভাই ছিল না? মাঝার ভাইয়া আমাকে কোলে পিঠে চড়িয়ে মানুষ করেছে। আপনি তার পেট ছিদ্র করে রেখে এসেছেন। আপনি মানুষ? হামজা হাসলো। মানুষই তো, রাজনীতির মানুষ। রাজনীতিতে মানুষ ক্ষমতার জন্য এত নিচে নামতে পারে? আব্বু বা চাচুকে তো নামতে হয়নি এমন। আপনি একটা ধোঁকা, একটা যন্ত্রণা, যা আমাকে খুব কষ্ট দিচ্ছে। আমি সইতে পারছি না। আপনার মুখ দেখেও বুক ভেঙে আসছে। হামজা হাসলো। তুমি বোকা আর সরল রিমি। তোমার বাপ চাচা কি করেছে তা তো আর তোমার সাথে আলোচনা সভা ডেকে করেনি। নিজের বাপ চাচা তোমার কাছে খারাপ হবে না, এটাই স্বাভাবিক। আর রইল কথা মাঝারের, তো ও তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছে বলে তোমার এত মায়া, আর আমি আমার এই হাতে জয়কে মানুষ করেছি। আমার কি? তোমার এই জেদ কোথায় গিয়ে থামবে, কোন কোন মোড় পাড়ি দেবে জানা নেই। তবে এসব ঝেড়ে ফেলো মাথা থেকে। ওই বাড়ি থেকে যেদিন তোমায় নিয়ে এসেছি আমার নামের কবুল পড়িয়ে, তুমি আমার হয়েছো। অতএব আমাকে ঘিরে চিন্তাধারা থাকা উচিত তোমার। বাপের বাড়ি পর হয়েছে, আমি তোমার জাত পরিচয় এখন। রিমিকে কান্নারত রেখেই বেরিয়ে পড়ল হামজা। সাদা ধবধবে পাঞ্জাবির ওপর ঘিয়ে রঙের মুজিব কোট বেশ মানিয়েছে শ্যামবর্ণের লম্বা শরীরটাতে। গাড়িতে ওঠার আগে কবির দ্রুত গিয়ে গাড়ির দরজা খুলতে গেল। হামজা রোদ চশমা খুলে বলল, এসব ফর্মালিটি দেখাবি না আমার সঙ্গে। পছন্দ না আমার। চারদিকে পোস্টারে ছেয়ে গেছে পটঘাট। মাইকিং চলছে রাস্তায় রাস্তায়। সেসব পেরিয়ে এগিয়ে চলল হামজার গাড়ি পলাশের ডেরার দিকে। দিনাজপুর শহরের সন্ত্রাস বিস্তারের কর্মসূচি যার হাতে নিয়ন্ত্রিত। রাজন ও তার ভাতিজা পলাশ। হামজার মোটেও ইচ্ছে ছিল না রিমিকে কাঁদিয়ে এসব করার, কিন্তু চাচা শ্বশুর মশাই খুব লাপাচ্ছেন, পাত্তাই দিচ্ছেন না হামজাকে। আজও ক্লাবঘরের জানালার কাচ ভেঙে গুড়িয়ে দিয়ে গেছে। গোপন সূত্রে খবর পেয়েছে জয়কে কেসে ফাঁসানোর জন্য খুব শক্ত পরিকল্পনায় নেমেছে ঝন্টু সাহেব।
সুতরাং পলাশের সাহায্য একান্তই দরকার এ সময়। ভোটের আমেজে এলাকা রমরমা হয়ে উঠেছে। আজ বিকেলে সম্মেলনে কিছু লোক লাগবে হামজার। পলাশ দিতে পারবে সেই লোক। হামজা বেরিয়ে যেতে জয় বেরিয়ে পড়ল ভার্সিটির ক্লাবের উদ্দেশ্যে। সেখানে ঝামেলা হয়েছে ছাত্র হোস্টেলে কিছু একটা। সাদা লুঙ্গি ও শার্ট পরে তরুকে ডাকলো। তরু এলে বলল, তোর বড় শালটা নিয়ে আয়, এসে আবার দিয়ে দেব, নাকি সমস্যা হবে? তরু কথা না বলে বেরিয়ে এলো। তার জানটা যেখানে হাজির সেখানে শালের কথা বলছে। শালটা জয়ই আগের বছর কাশ্মীর থেকে কিনে এনে দিয়েছিল। ভার্সিটিতে ঢুকতে ছেলেরা ভিড় করে ফেলল জয়কে ঘিরে। এজন্য সাধারণত জয় ভার্সিটিতে ঢোকে মুখে রুমাল বেঁধে, ক্যাপ পরে, পেছনে ঝোপঝাড়ের রাস্তা দিয়ে। সামনে দিয়ে ঢুকলেই সালামের জবাব দিতে আর ছেলেদের ভিড়ে বিরক্তি ধরে যায়। অনেকে হ্যান্ডশেক করতে এগিয়ে এলো, ভালো আছে কিনা জিজ্ঞেস করলো। ছেলেরা পেছনে, সামনে জয় হেঁটে এগিয়ে গেল ক্লাবের পথে। পথে হিন্দু ম্যাডাম শ্যামলী দাসের সঙ্গে দেখা হলো। জয় লম্বা করে একটা সালাম দিল, আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম অল্প হাসলেন। এই কাজটা জয় ইচ্ছে করেই করে। হামজা থাকলে ধমক দিত, সালাম নিয়ে ইয়ার্কি ঠিক না, কিন্তু জয়ের কাছে যুক্তি আছে। শান্তি সবার ওপরই বর্ষণ করা যায়, তার উপর জয়ের তো কোনো ধর্ম নেই। কার্যালয়ে গিয়ে চেয়ার টেনে বসলো। প্রথমেই এলো একদল সেকেন্ড ইয়ারের পরীক্ষা শেষে ফাইনাল ইয়ারের বিদায় অনুষ্ঠানের আয়োজন বিষয় নিয়ে। জয় হিসেব দেখে কাগজটা টেবিলে রেখে বলল, এত সব বড়লোকি আয়োজন করার মানে নেই কোনো। জিলাপি অথবা বাতাসে দিয়ে হরির লুট দিয়ে দিই। ভাই, এই একটা কথা। কথা না? কথা কাকে বলে বলতো? মনের ভাব প্রকাশ করতে যে ধ্বনি বা আওয়াজ গলা দিয়ে বের হয় সেটাই ভাষা বা কথা। সেই হিসেবে আমারটা কথা ছিল না। কপাল চাপড়ালো ওরা সব। বোঝা গেল জয় এ ব্যাপারে আর কথা বলতে আগ্রহী নয়। তার সিদ্ধান্ত চূড়ান্ত। মজার ছলে আন্তরিক কথা আর আন্তরিক স্বরে বানোয়াট ভণ্ডামি করা লোক সে। পেপার ওয়েট নিয়ে খেলতে খেলতে বলল, হোস্টেলে কি হয়েছে? একজন বলল, ভাই, ভার্সিটিতে গতদিন বিকেলে আপনাকে নিয়ে বিতর্ক লেগেছিল। আপনি নাকি সেকেন্ড ইয়ারের একটা মেয়েকে হ্যারাস করছেন। মেয়েটা কমপ্লেন করেছে সাধারণ সম্পাদক মুকুলের কাছে। আপনার বিরুদ্ধে অভিযোগ করেছে আপনি ওকে বাজেভাবে ডিস্টার্ব করেন ভার্সিটিতে আসলে। সাথে থেমে গেল ছেলেটা, বাকিটা বলতে ভয়। জয় হেসে ফেলল নিঃশব্দে। চেয়ারে হেলান দিয়ে চোখ বুজে ছাদের দিকে মুখ তুলে বিড়বিড় করল, আরমিন, আরমিন, আরমিন। কি যে করো তুমি, এই তো খেয়াল থেকে বের হয়ে যাচ্ছ, আবার ঠিক কোনো না কোনো বেয়াদবি করে আগুন জ্বালাচ্ছ ভেতরে। চোখ খুলল। সাথে, কিরে থামলি কেন? শুনছি, বলে যা, থামিস না। ছেলেটার মুখ শুকনো। জয় সোজা হয়ে বসলো। বিক্ষোভ চলছে এ নিয়ে, তাই তো? তোমাদের কি মনে হয় এতে আমার পদত্যাগ করাতে পারবে তো? এরকমই নীরব বিক্ষোভ করছে সবগুলো মহিলা মানুষের মতো পেছনে লুকিয়ে। ছ্যাঃ, শালারা হিজড়ার বংশ সব। এদের দিয়ে আদৌ সমাজে সাম্যবাদ প্রতিষ্ঠা হবে? এই যে গেট দিয়ে ঢুকলাম, একটা খোয়া পর্যন্ত ছুড়ল না কেউ। বিদ্রোহ সংগ্রাম পারে না এরা, অথচ ছাত্র রাজনীতিতে আছে। লজ্জাজনক। সামনে এসে একটা বকা পর্যন্ত দিল না কোনো শালা। এই নাকি এরা ছাত্রলীগ, এরা যুবসেবক। শালারা আন্দোলন শিখেছে। আমি হামজা ভাইকে মানাতে পারছি না পদত্যাগের জন্য। কত দুঃখে আছি। অজান্তে হলেও আমার পদত্যাগ করিয়ে একটা উপকার করতে পারতো বেটা শালারা। খাস মনে দোয়া দিতাম। সবার মুখে আতঙ্ক ছেয়ে গেল। জয় আমির পদত্যাগ করতে চাই। এই লোক মজার ছলে কঠিন সত্য কথা বলে। জয় ডাকলো, সেজান, কাল সকালে ওদের কার্যালয়ে আনবি। আন্দোলন শেখাবো, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো শেখাবো, যা। সকলে হাহাকার করলো। ভাই, আপনি কি পদত্যাগ করতে চান? মানে? পেপার ওয়েট হাতে তুলে উঠে দাঁড়ালো জয়। রাহাতকে বলল, আগামীকাল একটা সম্মেলন ডাক, সকলে যেন উপস্থিত থাকে। কাল না হলে পরে কিন্তু দেরি হবে। কাল রাতে গাড়ি আমার, ঢাকা থেকে ফিরতে দেরি হবে কয়েকদিন। বেশ বহুদিন পর জয়কে কার্যালয়ে পাওয়া গেল সেদিন। রাজনৈতিক কর্মীর মতো সাদা ভদ্র পাঞ্জাবিতে নয়, জয় আমিরকে দেখা যায় তার চিরচেনা ভূষণে। লম্বা শরীরে সাদা ধবধবে থানের লুঙ্গি, একটা শার্ট, তার ওপর শাল জড়ানো, পায়ে চামড়ার স্যান্ডেল, তার বেল্ট খোলা। প্রয়োজন মতো ক্ষেত্রবিশেষ বদমাস। রসিক জয় আমিরের চেহারায় ফুটে ওঠে গম্ভীর এক নেতৃত্ববোধ। অনেকদিন পর কার্যালয় থেকে সে দলবলসহ ক্যাম্পাসে নেমে চক্কর দিল চারদিকে। এলএলবি বিভাগের ছাত্রী অন্তু, সেখানকার হেড হলেন শিক্ষিকা মনোয়ারা রহমান। জয় অনুমতি চাইল দরজার বাহিরে দাঁড়িয়ে। আসবো ম্যাম?
এসো। ম্যাম কিছু লিখছেন। জয় সালাম দিয়ে দাঁড়িয়ে থাকলো কয়েক মুহূর্ত, পরে বলল, বসতে বলবেন না ম্যাম? চশমার ফাঁক দিয়ে আর চোখে তাকিয়ে ইশারা করলেন ম্যাম। বসলো জয়। কেন ডেকেছেন? নাস্তা এনেছেন ভালো কিছু? আপনার হাতের পাটিসাপটা খায় না কতদিন, ভেবেই খিদে লাগছে। পানি আছে ম্যাম? দুটো ঘুমের ওষুধ খাবো। আমার আবার ঘুমের ওষুধ পেটে পড়ার পর কাজ শুরু হতে দেরি হয়। এখন খেলে তবে বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়তে পারবো। মনোয়ারা ধমক দিলেন, শ্যাট আপ, চুপ করে বসো। জয় ঠোঁটে আঙুল ঠেকালো। ওকে, কিন্তু শুধু চুপ করতে বললেই হতো। বসে তো আমি আছি। মনোয়ারা কটমটিয়ে তাকালেন। জয় হাতের পেপারওয়েটটা টেবিলে ঘুরিয়ে খেলছে, ঠোঁটে বাচ্চাদের মতো দুষ্টু হাসি। মনোয়ারা দীর্ঘশ্বাস ফেললেন। কতটা নিচে নেমেছে তুমি, ভাবো না সে নিয়ে, তাই না? ম্যাম, ভাবি না তার একটা কারণ আছে। ভাবলে নিচে নামতে কষ্ট হয়, অথবা নিচে নামার চেষ্টাটা আর থাকে না, এই জন্য ভাবি না। মনোয়ারা কপালে হাত চাপড়ালেন। ফাজলামো পেয়েছো? আর একটা বাজে কথা বললে থাপ্পড় মারবো একটা। রেগে যাচ্ছেন কেন? খুশি হব তোমার বাদরামিতে? খুশি হওয়াই তো উচিত, দুঃখিত হবার কিছু দেখছি না। মানুষ বড় হবার সাথে সাথে বদলায়, তোমার আরও অবনতি হচ্ছে। যখন অনার্সে ভর্তি হলে ভাবলাম ছোট মানুষ, শুধরে যাবে। আজ অবধি একটুও শুধরেছ? আপনি খামোখা রেগে যাচ্ছেন ম্যাম। করেছিটা কি তুমি জানো না, তাই না? আমার মাথায় তো জট নেই, ধ্যান ট্যান করি না, জানবো কিভাবে? তর্ক করছো? জয় মুখে আঙুল দিল। তুমি নিজেই বলো তো, একজন ছাত্রনেতার সাথে এরকম অসভ্য কর্মকাণ্ড যায়? ভার্সিটিতে মেয়েরা যদি তোমার কাছে নিরাপদ না হয়, তাহলে জুনিয়ররা তোমার কাছে কি শিখবে? তোমার শাসন মানবে তারা? জয় মাথা নাড়ালো। জি না, মানবে না। আমি হলেও মানতাম না। ধমকে উঠলেন ম্যাম। চুপ ফাজিল। তোমায় নিয়ে আমি কি করব জয়? এত দায়সারাভাবে জীবনযাপন করো না। কোথায় গিয়ে আটকে যাবে তখন কিন্তু ছটফটানিতে লাভ হবে না বিশেষ। জয় হাসলো। ম্যাম, আমি জানি আমার পরিণতি খুব একটা ভালো না, কিন্তু আমার সেই পরিণতিকে ভয় লাগে না। এই রোগের ওষুধ নেই। তুমি পাগল জয়। বেশি না, অল্প। এক সময় আসবে আমার কাছে সময় করে কথা বলবো। জীবনে পাপ তো কম করলে না, এখন থামা উচিত নয়? না, থামবো কোন সুখে? টাকা পয়সা দিবেন থামলে? মনোয়ারা চুপচাপ চেয়ে রইলেন। জয় আলগোসে হাসলো ম্যামের চোখের দিকে তাকিয়ে। পাপ করতে করতে থামলে মানুষ আর বাঁচে না ম্যাম। আমি আর কিছুদিন বাঁচবো ভাবছি। বিয়ে শাদী না করে মরা ঠিক না। মনোয়ারা জয় আমিরের এক হাসিতে ঝলসে গলে গেলেন যেন। জয়ের চোখের দিকে তাকাতেনি, এটা তিনি মানতেন আগেও। যখন ভার্সিটিতে ছিল এত সব কুকর্ম করে বেড়াতো, অথচ গালি ঝাড়লে বা মারলে যে ছেলে রাগে না, কখনো যে সিরিয়াস হয় না, ঠোঁটের দুষ্টু হাসি অথবা রসিক কথাবার্তা থামে না, তাকে শাস্তি দেবার উপায় কি? মনোয়ারা কপট কঠিন স্বরে বললেন, এখন বলো কি হয়েছে মেয়েটার সঙ্গে তোমার? জয় হা করে শ্বাস নিল। কিছু বলতে প্রস্তুতি নিল সে। এরপর সুন্দর করে বলল, রাগারাগি হয়েছে। রাগারাগি হয়েছে? জুনিয়রের সাথে রাগারাগি? আরমিন আমার প্রেমিকা ম্যাম, কিন্তু ও এখন আর আমাকে চায় না। কথা বলতে গেলেই স্যাত করে ওঠে শালি, এড়িয়ে চলে। এরপর গতকাল আবার অভিযোগ করেছে। একটা দীর্ঘশ্বাস ফেলল জয়। এখন আপনি যদি গিয়ে ওকে এই কথা জিজ্ঞেস করেন, ও এটাও স্বীকার করবে না যে ও আমার প্রেমিকা। তাজ্জব বনে গেলেন মনোয়ারা। তোমার প্রেমিকা? তোমার মতো ক্যাঙ্গারুর প্রেমিকা? এসবও বিশ্বাস করে মরতে হবে? কেন বিশ্বাস করতে পারছেন না? মনোয়ারা চুপচাপ জয়ের দিকে তাকিয়ে রইলেন। এরপর না চাইতেও আচমকা হেসে ফেললেন। তুমি কি ভাবো আমায়? আমি জানি না তোমায়? জয় হাসল। কি জানেন? মনোয়ারা গম্ভীর হবার চেষ্টা করলেন, অথচ লাভ নেই। তাই তিনি কৌশলে বোঝানোর চেষ্টা করলেন, বেপরোয়া ষাটটাকে আর জ্বালাবে না মেয়েটাকে। তোমার নিজের রেপুটেশন খারাপ হয়, এই খাতিরেও তো বদমাশি ছাড়তে পারো। জয় বোঝানোর চেষ্টা করলো, সত্যি ও আমার গার্লফ্রেন্ড ম্যাম। মনোয়ারা কঠিন হতে গিয়েও হাসলেন। গেট আউট। কান ধরে দাঁড় করিয়ে রাখবো এবার। বের হও আমার রুম থেকে। জয় বাইরে বেরিয়ে এলো হাসতে হাসতে ম্যামের কক্ষ থেকে। আপন মনেই বলল, আরমিন, কেন যে এত সহজভাবে নাও আমায় তুমি? কেন? হোয়াই? পলাশের ডেরা উপজেলার শেষ প্রান্তে। চারপাশে বিশাল বিশাল গাছ, তার পাশে একটা পুকুর আছে। পুকুরের পেছনে দোতলা বাড়ি, উপরে শ্যাওলা পড়া রুপটপ টাইপের। হামজা বলল। পলাশ এলো গায়ে শার্ট জড়াতে জড়াতে। পরনে 3/4 প্যান্ট, নেমে আছে কোমরের নিচ অব্দি।
এমন সব সময় আসো? এই তো কেবলই গেলাম রুমে। এসব সময় মাঝপথে চলে আসা যায় নাকি? হামজা বলল, দরকার বলেই এসেছি। রং তামাশার জন্য রাত আছে, কাজের জন্যই দিন। রাতে তো আমি আসবো না, অন্তত কাজের কথা বলতে। তখন এসব কাজ সারবেন। মন বা শরীর তো আর দিনরাত বোঝে না। হোটেলে গেছিলি? ওখানে পাইনি বলেই এখানে এসেছি। দু হাত একত্র করে ঝুঁকে বসলো হামজা। মাঝারের খবর পেয়েছেন? কাজটা ঠিক করো নাই। বহুত হাঙ্গামা সইতে হবে এর বদলে। অলরেডি কিছু একটা হয়েছে বলেই আসছো, ঠিক বলছি না? না, ঠিক বলেননি। তেমন কিছুই হয়নি, তবে হবে বলে আশঙ্কা করছি। আপনি আবার মাঝারকে সাহায্য করছেন না তো? আরে না, আমার কাছে আসে, বসে, দু একটা ফু মারে চলে যায়। অবাস্তব পেট বানানো কথা শুনতে এখানে আসিনি পলাশ ভাই। বাজে কথা রেখে সোজা কথায় আসুন। তো তুই কি চাস আমার কাছে? তোর শত্রুগুলোরে আমার শত্রু বানায় ফেলি? এখানে বসে ব্যবসা কারবার চালাতে গেলে দিনাজপুরের সব রাজনীতিবিদকেই দরকার আমার। আমার কারবারের কাছে আমি আফসোস করি না, জানিস তো তুই। হামজার জন্য নাস্তা এলো। পলাশ খেতে ইশারা করলো। হামজা তা উপেক্ষা করে বলল, আজ যদি মাঝারের লোক কোনো হাঙ্গামা করে আপনার কারবারেও ভাটা পড়বে। এখানে বসে কলকাঠি টানার সুযোগ আমি দেব না বোধহয় আর। ইস, কথা কোন দিক থেকে কোন দিকে নিয়ে যাচ্ছ? আমি শুধু কারোর সাথে সম্পর্ক নষ্ট করতে চাই না, আর এটাও চাই তুমি আর মাঝার এক হও। যেহেতু আমারও তোমাদের প্রয়োজন, তোমাদেরও আমাকে। অথচ দুজন এক হতেই পারো না। মাঝে পিষে মরতেছি আমি, অথচ মেয়র হচ্ছি আমি। মাঝারের গোষ্ঠীশুদ্ধ রাজনীতি থেকে উপড়ে ফেলবো। তাহলে ওদের সাথে আপনার সম্পর্ক রাখার বিশেষ দরকার হবে বলে মনে হয় না। পলাশ সিগারেট ধরিয়ে ঠোঁটে চেপে বলল, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। সোফার ওপর শরীরের ভার ছেড়ে বসলো। হামজা শুনল না বোধহয় সেই কথা। সোজা সাপটা বলল, আজ সম্মেলনে যদি একটা আওয়াজও আসে ওদের, সামান্য পরিবেশ নষ্ট হলেও আপনার ধান্দার শিকড় একটানে উপড়ে তুলে ফেলে দেব আমি। মাঝার ঢাকায় চিকিৎসারত, ওর ছেলেরা আতঙ্কগ্রস্ত। অথচ আমি জানি আপনার লোকজন মাঝারের হয়ে ক্লাবে প্রতিদিন গন্ডগোল করতে যাচ্ছে। আপনি ওদের নিষেধ করবেন। পলাশ চুপচাপ তাকিয়ে রইল একটু হামজার দিকে, পরে গম্ভীর হলো। আমি ওদের যেতে বলিনি, আমিও আমার ছেলেদের যেতে বলবো না। ওরা নিজেরাই দড়ি ছিঁড়তে খুব ওস্তাদ। আর জয়কে তো চেনেন, এত হাইপার হয়ে এই লাইনে টিকবি কেমনি? তুমি শান্তিপূর্ণ কাজ করেই এত তাড়াতাড়ি এখানে আসছো। এখন আমি যা বলি মন দিয়ে শোনো। সংক্ষেপে শেষ করুন, সময় কম হাতে। জয় কোথায় এখন? বাড়িতে। কথাটা মুখে বললেও মনের ভেতর খট করে উঠল হামজার। যে ডানপিঠে ছেলে, আসলেই বাড়িতে আছে তো? রাগে শরীরের লোম দাঁড়িয়ে গেল হামজার। সব কিছু অসহ্য লাগছে কেন জানি। পলাশ বলল, জয় তোর সাধের গোয়ালের পাগলা ষাঁড়। ওরে তুই ভালো শক্ত দড়িতে আটকাস নাই কোনোদিন, এই জন্য ভুগবি খুব। যতই গুছায়ে রাখতে চাও আব্বা গোয়ালটারে, পাগলা ষাঁড়টা যতদিন খোলা আছে তোমার দুর্ভাগ্যের শেষ থাকার কথা না। নির্বাচনের আগে যে কামটা করছিস তুই, আমি খালি ভাবতেছি ওরা এখনো কেস ফাইল করে নাই কেন তোর নামে। সাবধান থাক, ঝড়ের আগের নীরবতা বলেও একটা কথা আছে। ঝন্টু সাহেব ছেলেকে নিয়ে ব্যস্ত, চিন্তিত। কিন্তু মাঝার সুস্থ হোক, ফিরে আসুক। খেলার দিন গেল না, আসতেছে। নির্বাচন ক্যান্সেল করছিস, ছেলেটারে আধমরা করছিস মেরে। এই সময় ঠিক না এসব। হামজা চুপচাপ শুনল। পরে জিজ্ঞেস করলো, রাজন মামা আসবে কবে? সিগারেট ফেলে দিয়ে বলল পলাশ, রাজনীতির ব্যস্ততা মেলা, ঠিক নেই কবে আসে এক ঝলক। আর কিছু বলতে চাচ্ছিলেন, মুখের ভেতর না রেখে বলে ফেলুন। হামজার কথায় হেসে ফেলল পলাশ। তোকে আমার খুব ভাল লাগে হামজা, একদম সফল গ্যাংস্টার তুই। তবে আমারে যে পদে পদে দরকার তোর, এইটা ভুলবি না। পলাশের চোখের রং ধূসর, ঠিক বিড়ালের মতো জলজল করে। হাসলে কেমন এক গা ছমছমে ভাব ছড়িয়ে পড়ে আশেপাশে। চেহারাটা অন্যরকম দেখতে, ভ্রুর মাঝখানে ফাঁকা নেই, জোর ভ্রু, খাড়া নাকের ডগায় সূক্ষ্ম বিভাজনের কারণে নাকটা অদ্ভুত লাগে দেখতে। কথা বলার সময় ঠোঁটে একটা প্যাচপ্যাচে হাসি লেপ্টে থাকে। এই হাসি দিয়েই দিনাজপুরের কালোবাজার জমজমাট চলছে পলাশের সাথে। হামজা পেরিয়ে এলো, তার মন অশান্ত হয়ে আছে। অস্থির হাতে ফোন করলো বেশ কয়েকবার জয়কে। জয় প্রতিটা কল গুনে গুনে কেটে দিল। ফোন ভাইব্রেট হলো হামজার। রিপন কল করছে, মিনিট চারেকের মতো শুধু বলল ওপাশ থেকে। হামজা শুনল, মাথায় রক্ত উঠে গেল। সোজা গাড়িতে উঠল বাড়ির উদ্দেশ্যে। তোরও অসময়ে হামজাকে দেখে চমকালো। হামজা রাগে না, খুব শান্ত মানুষ। রাগলে মানুষ থাকে না, এটাও সত্য। জয় কই?
তরু কথা বলল না, মাথা নত, তার হাত পা শিরশির করছে। তরুণ নীরবতা হামজাকে ক্ষুব্ধ করে তোলে। হাতের ফোনটা এক আছাড়ে 4 খণ্ড করল। বকে উঠল, জানোয়ারের বাচ্চা, বের হয়ে গেছে। বললাম বাইরে পরিস্থিতি খারাপ, বের হোস না। বের হইছে আবার ভার্সিটিতে গিয়ে আকামো করা সারা। তোরা কেউ দেখিসনি যখন বের হইছে? দেখিসনি? তরু ঠকঠক করে কেঁপে উঠল। দৌড়ে এলো সকলে। সবগুলো ভেড়া চু, এক একটা নাকে তেল মেরে ঘুমাও। এই বাচ্চা আজ বাড়ি আসলে ডাইনিং টেবিলের ওপর থাকা জগটা এক বাড়িতে মেঝেতে ফেললো। ঝনঝন করে গুঁড়ো হয়ে গেল সেটা। হুমায়ুন পাটোয়ারি এগিয়ে এলেন। কি হয়েছে, খেপসিস কেন? জয় বাচ্চা ছেলে, ওরে নিয়ে এত ভয় পাওয়া লাগবে? কি শুরু করছিস? তুলি বের হয়ে এলো। তোমার ছেলে কি মানুষ আব্বু? কোয়েলকে আনতে যাওয়ার কথা ছিল, জয় সেখানে গেছে হয়তো। হামজা তাকালো তুলির দিকে। তুলি চুপ করে গেল। হামজার চোখ দিয়ে রক্ত ছুটে বের হচ্ছে। চোখ বুজে খেপে যাওয়া গুপড়া সাপের মতো ফোঁসফোঁস করে শ্বাস নিল নিজেকে শান্ত করতে। সোফার পাশে হাতের ডান সাইডে কাউচের ওপর জয়ের হেডফোন পড়ে আছে। সেটা তুলে ছুঁড়ে মারল শূন্যে। সেটা গিয়ে দেয়ালে লেগে ভেঙে মেঝেতে ছড়িয়ে পড়ল। হুমায়ুন পাটোয়ারি বললেন, তুই শান্ত হ, ওর কিচ্ছু হবে না। দাঁত আটকে বলল হামজা, আব্বু কথা কম বলেন আপনি। তুলি ভেতরে উঠে যা। যা, গর্জে উঠল হামজা। তুলি চোখ বুজে ফেললো সেই বজ্রকণ্ঠে, তবে নড়ল না। তরুর গা কেঁপে উঠল অজান্তেই। হাতের লোম দাঁড়িয়ে গেছে, শিউরে উঠল শরীরটা। বাইরের পরিস্থিতি সম্বন্ধে ধারণা আছে আপনার কোনো? ফোন লাগান, ফোন লাগান কুত্তার বাচ্চারে। জলদি জলদি করেন। ফোন কই আপনার? ফোন কই? হুমায়ুন পাটোয়ারি দৌড়ে গিয়ে ফোন আনলেন। ফোন করলেন জয়কে। জয় 2 বার কেটে 3 বারের বার রিসিভ করলো। হামজা ফোন কানে ধরতে ধরতেই মারি পিষল। বান্দির বাচ্চা, কই মরতে গেছিস? আজ আমার সামনে আসলে তোর রুহুনা বের করে নিই আমি। হার বাচ্চা, শালা। কতবার নিষেধ করে গেছি আমি তোরে? 5 মিনিটের মধ্যে বাড়ি না আসলে খুন হয়ে যাবি আমার হাতে। জীবিত পুঁতে রাখবো একদম। কথা কানেও যায় না, মাথায়ও ঢোকে না। সেই মুহূর্তে ভেতরে ঢুকলো জয়। তার কানে ফোন ধরা তখনও। হামজা ফোন নামিয়ে রেখে এগিয়ে গেল জয়ের দিকে। জয় এক লাফে সোফা টপকে ওপাশে গিয়ে দাঁড়ালো। ভাই থামেন, আমি কিন্তু ছোট বাচ্চা না। কাজ ছিল, বের হয়েছিলাম। সবার সামনে মারলে বেজ্জতি হবে আমার। হামজা তেরে ধরতে গেল। জয় সিটকে দাঁড়ালো। আমারই কি তোমার মনে হয়? ওরা আসবে, আমার ক্ষতি করে চলে যাবে, আর আমি পেছন মারা খেয়ে জায়গায় পড়ে থাকবো ওইখানে? হামজা নিয়ন্ত্রণ করতে গিয়েও পারল না। বিশ্রী ভাষায় বকলো, আর একটা কেস যদি ভরে দেয় তোর পেছন দিয়ে, তারপর? এমনিতে কি চারদিকে প্যারার অভাব। কিসের সম্মেলন ডেকে এসেছিস কালকে? আর মাত্র 15 দিনও নেই নির্বাচনের। এই সময় তোকে টলারেট করব নাকি? যা যা ঝামেলা বেঁধে আছে চারদিকে, আরও ঝেপে ঝেপে আসছে, সেগুলো ট্যাকেল দিব। তোর ঝন্টু আব্বা তোর নামে কত রকমের কেস ফাইল করবে। তোরে ফাঁসির দড়িতে না ওড়নায় ঝুলাবে, আমার নির্বাচন চাঙ্গে না মাচায় তুলবে, সেই পরিকল্পনা আসছে। ভার্সিটিতে তোর বিক্ষোভের আন্দোলন চলছে, নির্বাচনের দিন এগিয়ে আসছে। শোরের বাচ্চা, এবার ভালো হ। চাপ নিতে নিতে আমার ধৈর্যে টান লাগলে সবগুলারে একসাথে কুচি কুচি করে কেটে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেব। এরকম কর্ম করে রাখো, তা সামাল দেওয়ার জন্য একা আমি। হুট করে হামজা রুখে গেল জয়ের দিকে। গায়ে হাত লাগার আগে মাঝখানে তুলি এসে দাঁড়ালো। থাম, রাগ উঠলে পাগল হয়ে যাস? মানুষের চামড়া আসে তোর মাঝে, এই জন্যই তো ভাবি তোকে ঘেন্না করে। হামজা চোখ বুঝলো। তুলি সরে যা সামনে থেকে, তোর গায়ে হাত দিতে চাচ্ছি না আমি। বেশিক্ষণ মনে রাখতে পারবো না, তুই মেয়ে মানুষ। ভুলে যা, পারলে ভুলে গিয়ে মার আমায়। ওর শরীর ভালো, তুই ওকে মারতে যাচ্ছিস? তার আগে নিজের দিকে দেখ, সব ভুল ওই করে, তোর কোনো ভুল নেই। তুই তোর চাচা শ্বশুরকে নির্বাচন থেকে বাদ করছিস কেন? এখন ওরা খেপে গেলে সামাল দেয়া কষ্ট হচ্ছে, তার ভাগ জয় কেন নেবে? তুই ক্ষমতার লোভে বহু আগে জানোয়ার হয়ে গেছিস, জয়কেও বানিয়েছিস। শোন, এবাড়ির কোন পুরুষ বা মেয়ে লোকটা ভালো, কেউ কাউকে কাদা ছোড়ার নেই। হামজা সরে গেল। জয় সোফা টপকে হামজার সামনে এসে দাঁড়ায়। ভাই। হামজার কাঁধের দুপাশে নিজের 2 হাত জড়িয়ে পিছিয়ে নিয়ে গিয়ে সোফায় বসিয়ে দিল হামজাকে। এরকম নির্লজ্জের সামনে চেয়েও হামজা কোনো প্রতিক্রিয়া দেখাতে পারে না আর। মুখ কঠিন করে ভারী শ্বাস ফেলতে লাগলো। জয় পা ফাঁক করে বসলো সোফাতে পাশেই।
ঠান্ডা হও তুমি, সব ঠিক আছে, যা হয় দেখা যাবে। কিছু না হতেই তা হবে আশঙ্কা করে যদি অশান্তি করো, তাইলে না হওয়া অবধি যে শান্তিটুকু পাওয়ার ছিল সেটা থেকেও তো বঞ্চিত হচ্ছি আমরা। হামজা দাঁত খিসল। ফাক ইউর প্লেসান্ট্রি। জয় হামজার কোলে মাথা রেখে শুয়ে বলল, ফাক ইউ টু ব্রো। হামজা মাথা এলিয়ে বসলো। তুই কি করেছিস আরমিনের সাথে? খবরদার ভাই, একদম সব মেয়ে ঘটিত বিষয়ে জড়াবে না আমায়। আমি ভার্জিন ছেলে, ভালো ছেলে। তুমি আরমিনকে গিয়ে জিজ্ঞেস করো ও আমার সাথে কি করছে। সকলের কানে বোমা ফাটলো যেন। তোরও ভ্রু কুচকালো। আরমিন আবার কি? কোন মেয়ে জয়ের সাথে কি করেছে? হামজা বলল, কি সব বাজে কথা বলছিস? ও কি করবে তোর সাথে? আমি কিছু না করে ভুল করছি। শালি আমার নামে অভিযোগ করছে আমি নাকি ইফটিজিং করি ওকে। কসম, এখন অবধি ছুঁয়ে পর্যন্ত দেখিনি। মুখটাই দেখছি ভুল ভালে একবার। পাগল ছাগল চিংড়ি, ইফটিজিংও বোঝে না। চাঁদনির সাথে আবার দেখা করতে গিয়ে সেদিন ওদের পায়নি অন্তু। ঘর বাড়ি আছে, মানুষ নেই। আজব ব্যাপার, আখির লাশ মাটি হয়েছে 2 সপ্তাহও হয়নি। হতে পারে হামজারা উচ্ছেদ করে দিয়েছে ওদের। আশেপাশের বাড়িতে খোঁজ করতে যেতে পারেনি সংকোচে। পাশে হামজার ক্লাব, পুরো এলাকা পোস্টারময়। গাড়িতে গাড়িতে মাইকিং চলছিল। বিশ্রী অবস্থা। শহরের ভেতর ঢুকে ভীষণ অস্বস্তি হলো অন্তুর। আব্বু ছাড়া একা চলার অভ্যাস নেই। 4 মাস আগে 2টো ছাত্র পড়াতো। নিজের ব্যস্ততায় এবং আমজাদ সাহেবের নিষেধে বাদ দিয়েছিল। একজনের কাছে 2 মাসের বেতন পাওনা ছিল। তা কোনোদিন চাইতে যায়নি অন্তু। সেদিন ফেরার পথেই তাদের বাড়ি পড়েছিল। মহিলা দেখতে পেয়ে খুব খাতির করে ভেতরে বসিয়ে নাস্তা করিয়ে সেই টাকা জোর করে হাতে ধরিয়ে দিলেন। অন্তুর ফুরফুরে লাগছে মনটা। পুরুষেরা ভাবে তারাই বোধহয় শুধু বেকারত্বে পিষে মরে, শখ আহ্লাদ পূরণের ব্যর্থতায়। তারা বুঝবে না মেয়েরাও স্বপ্ন দেখে নিজের যোগ্যতার জোরে হালাল উপার্জনের টাকায় দুটো মানুষের কিছু তুলে দিয়ে তাদের কপট রাগের শিকার হতে। এখন অন্তু পুরো টাকাটা দিয়ে একটা দামি রোলেক্স ব্র্যান্ডের ঘড়ি কিনে নিয়ে যাবে আব্বুর জন্য। আব্বু হাসবেন না, একটুও না, বরং গম্ভীর হয়ে বলবেন, বেশি বড় হয়ে গেছিস? এসব আনতে কে বলেছে? তোর এটা নেই সেটা নেই, এটার দিয়ে কিনে নেওয়া যেত না? যা নিয়ে যা তোর ঘড়ি, লাগবে না আমার। আমি ঘড়ি পরি না এখন আর। অন্তু চুপচাপ রেখে চলে আসবে। তৎক্ষণাৎ ঘড়িটা হাতে তুলে নেবেন আমজাদ সাহেব। উল্টে পাল্টে দেখবেন, অল্প বিস্তর হাসবেন। সেই হাসিয়া যেন গম্ভীর দেখাবে। এরপর হাতে পড়বেন ঘড়িটা। আবার খুলে রেখে দেবেন পুরনো আলমারির ডান পাশের ডয়ারে। ঘড়ি কেনা শেষে ফেরার গাড়ি থামালো অন্তু। চালক বলল, আপা ওঠেন, তাড়াতাড়ি ওঠেন। ট্রাফিক শালারা বেশিক্ষণ দাঁড়াইতে দেয় না এখানে। গাড়ির ভেতরে ঠেসে ঠুসে বসার মতো কোনো মতো জায়গা রয়েছে। সব যাত্রী পুরুষ। অন্তু বলল, পরের গাড়িতে চলে যাব, যান আপনি। আরে আপা, সমস্যা কি? সবার ঘরেই মা বোন আছে। এরা কেউ আপনার ভাই, কেউ বাপের মতন। বসেন, তাড়াতাড়ি চলে যাই। অন্তু হাসলো। জি, একদম সঠিক কথা বলেছেন। বেগানা বলে শুধু একটা শব্দ রয়েছে, এর কোনো যুক্তি নেই। হুদাই এই শব্দটার উৎপত্তি। কারণ যেহেতু বাড়িতে মা বোন সবার রয়েছে, সুতরাং বাইরের সবাই সবার মা বোন। এতে সন্দেহের অবকাশ নেই। পৃথিবীতে সবাই সবার মা বোন। তো ভাই, আপনি আপনার কোন মা বোনকে বিয়ে করেছেন? জায়েজ হয়েছে তো বিয়ে? ফাজলামি করার জায়গা পান না? নাটক, এইসব ঘোমটার তলে যে খ্যামটা চলে তা তো লোক জানে না। রাস্তাঘাটে বের হন কেন তাইলে? এত যখন দেমাক, তখন উড়োজাহাজে চড়ে পথঘাটে চললেই পারেন। অন্তু মাথা নাড়ল। আপনার পরামর্শ আমি মনে রাখবো ভাই। এরপর যতদিন উড়োজাহাজ কিনতে অথবা যার তার পাশে গা লাগিয়ে চট করে বসে যেতে না শিখি, ততদিন আর বের হব না। লোকটা কিছু বলতে উদ্যত হতেই অন্তুর কণ্ঠস্বরের শীতলতা পিল্টে কঠিন দৃঢ় হয়ে উঠল। যান, দাঁড়িয়ে থাকবেন না আর। লোকটা আবার কিছু বলতে নিতেই অন্তুর কথার বিচ্ছুরণ তীব্রতর হলো। আমি আপনাকে নিমন্ত্রণপত্র পাঠিয়ে আসিনি আমার কথাগুলো শোনার জন্য। আপনি এসে দাঁড়িয়েছেন, কথা তুলেছেন। যান যান। নাকের পাটা শিউরে উঠল অন্তুর। চোখ তির্যক হলো। গাড়িওয়ালা চলে গেল অন্তুকে বাজে ভাষায় গালি দিতে দিতে। অন্তুর কানে এলেও গায়ে লাগলো না। সে এদিক ওদিক তাকালো, দৃষ্টি থামলো। অন্তিক রাস্তা পার হচ্ছে, সাথে একটা কালো কুচকুচে লোক, ভয়ঙ্কর চেহারা সুরুত, গলায় কমপক্ষে 20-25 রকমের চেইন, হাতে বালা, ঘাড়ে ট্যাটু। অন্তিকের মুখ চোখ শুকনো। যে ছেলে কোনোদিন আম্মা অল্প ধমকে কথা বললে 7 দিন হোটেলে খেত, তাকে লোকটা শাসিয়ে কথা বলছে বোধহয়। অন্তিক বাধ্যগতের মতো মাথা নাড়ছে। খুশি করার চেষ্টা করছে লোকটাকে। অন্তু ভ্রু কুঁচকে তাকিয়ে রইল।
অন্তিক আর অন্তিক নেই, জীর্ণ শীর্ণ এক ভিখারি দেহে পরিণত হয়েছে। চোখের নিচটা কালো, মুখে মলিনতা।